বাংলাদেশের অবস্থা বর্তমানে ভয়াবহ এবং বাংলাদেশের যে অবস্থা এবং ভারতকে তারা যে চোখে দেখছে তাতে কিন্তু এক প্রকার পরিষ্কার যে এই বন্ধু ভারতকে বর্তমানে শত্রুর চোখে দেখে একের পর এক ক্ষতি করার চেষ্টা করে চলেছে বাংলাদেশ। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন ছবি দেখিয়েছি, যার মধ্যে আমরা কিন্তু মূলত আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলা করা হয়েছে এবং যে কোনো দেশের যদি দূতাবাসে হামলা করা হয় তাহলে কিন্তু তা প্রত্যক্ষভাবে সেই দেশকেই থ্রেট করা, সেটারই কিন্তু শামিল হয়ে দাঁড়ায়। আপনাদেরকে অবশ্যই আমরা সেই ছবিটাও দেখাবো। চলুন আমরা শুরুতে একটু সেই ছবিটা দেখাই যে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি এবং সরাসরি বলা যায় যে তা একেবারে কিন্তু ভারতের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ভারতীয় দূতাবাসে হামলার ছবি, চট্টগ্রামের ছবি, এবং দেখুন যে ঠিক কি করুণ পরিস্থিতি এবং বর্তমানে ভারতের যারা বসবাস করেন তাদের জন্য এটা কিন্তু অন্যতম থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার যোগ্য জবাব দিতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে ভারতবর্ষ। ইতিমধ্যেই আমাদের দেশের পক্ষ থেকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এবং সেখানে কিন্তু ভারতকে যাতে সুরক্ষা দেওয়া যায় সেই সুরক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যে ভারতীয় সেনা কাজ করছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে ইতিমধ্যেই সেনা মুভমেন্ট শুরু করছে, সেনা যাতে প্রস্তুত থাকতে পারে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে, যাতে কোনোভাবে যদি ভারতের দিকে কোনো যদি হামলা হয় যাতে ভারত সঙ্গে সঙ্গে তা প্রতিহত করতে পারে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আমরা যে ছবি দেখছি দীপ্তাংশু বাবু, এক কথায় বলা যায় ভারতের ওপরে এটা একটা বড় সড় থ্রেট। যে কোনো মুহূর্তে ভারতের ওপরেও তো হামলা হয়ে যেতে পারে। কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? ভারতের ওপর বাংলাদেশ হামলা করবে এটা ভারতের যে কোনো বাচ্চা শুনলেও সে আজকে সকালবেলায় হেসে দেবে। তো এই প্রশ্নটা বোধহয় ঠিক নয়। ভারত বিশ্বে মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্সের ৪র্থ নম্বর এবং বাংলাদেশ ৩৫ অথবা ৩৭ নম্বর এবং পাকিস্তান ১২ থেকে ১৫ নম্বর। তো ভারতের ওপর বাংলাদেশ আক্রমণ করবে এইটা বোধহয়, এই স্টেটমেন্টটা বোধহয় ঠিক নয়। কারণ ইতিমধ্যে আমরা জানি এই যাদের আপনারা টিভি স্ক্রিনে দেখছেন, এই মৌলবাদ যারা রাস্তায় নেমেছে, বিশেষ করে জঙ্গি সংগঠন এবং জামাতের লোকেরা যারা, আমি এদের লুঙ্গি ডান্স ফৌজ বলি, লুঙ্গি ডান্সে যারা রাত্রির বেলা ভোর রাত্রিরে একদিন আগে তা যারা নেমেছে, ১৭ তারিখ অথবা ১৮ তারিখ ভোর রাত্রিরে যারা নেমেছিল, তাদের এটা তো হঠাৎ হয়নি, এটা প্রত্যেকটাই একটা নীল নকশার যে আগে আঁকা হয়েছে তার জন্যই পুরো কাজটা হচ্ছে। সেটা এই বাংলাদেশের জামাতের একটা অংশ। আমি বারবার বলছি, বাংলাদেশের ১৮ কোটি আপামর যে জনতা আছে তারা এখনো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তারা বজায় রাখতে চায়। কিন্তু দুর্ভাগ্য যে একটা যাদের হাতে বাংলাদেশ এখন তুলে দেয়া হয়েছে, বিশেষ করে এই জঙ্গি ইউনিস, তার মদতে যে এই মৌলবাদী যে ফোর্সটা রোজ প্রত্যেক দিন আমরা দেখছি রাস্তায় বিগত ১৬ মাস ধরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, তার তাণ্ডবের একটা অংশ আমরা দেখতে পেয়েছি এই দুদিন আগে ১৮ তারিখ ভোর রাত্রিরে, মানে গতকাল ভোর রাত্রিরে যে তাণ্ডব দেখতে পেরেছি, যেটা আপনি বললেন ভারতের দূতাবাস চট্টগ্রাম হোক রাজশাহী হোক সেখানে ইটপাটকেল মারা, ভারতের ঢাকায় যে হাই কমিশনার তার অফিস ঘিরে ফেলা, তাকে আক্রমণ করা, কুড়িচুকর তার নামে বিভিন্ন কথা বলা ভারতের বিরুদ্ধে। এবং এই মাসটা জেনে রাখতে হবে, এটা ১৬ই ডিসেম্বর ১৯৭১ যে রাষ্ট্রকে জন্ম দিয়েছিল, এই ১৬ই ডিসেম্বর কয়েকদিন আগে গেল এবং এই মাস ডিসেম্বর মাস বাংলাদেশ বলে যে রাষ্ট্র, তার জন্ম ভারতের দ্বারা এটা সম্ভব হয়েছিল। এবং আজকে দেখছি সেই বাংলাদেশ আজ ভারতকে ভাঙার জন্য যেভাবে নেমে পড়েছে, মানে এটা তো স্বপ্ন, এটা একটা রেটরিক। এই যে আমি লুঙ্গি ফৌজ বলি, লুঙ্গি ফৌজ যে মৌলবাদী যারা নেমেছে, ধর্মান্ধ যারা ইসলামিক সিরিয়া বানাতে চায় বাংলাদেশকে, এবং ভারত আমি এই জায়গা থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, ভারত বর্তমানে ঠিক কোন কোন জায়গা থেকে তৈরি রয়েছে, ভারতের কোর পয়েন্টগুলো জানতে চাইবো যেখানে সেনা বর্তমানে একেবারে নিজেদেরকে তৈরি রেখেছে যে কোনো ধরনের বিপদ হলে পরে প্রতিহত করার জন্য। শিরোশী, খুব ভালো প্রশ্ন। আমি এটা পরিষ্কার হয়তো সমস্ত কিছু বলবো না, এবং প্রত্যেক কোর হেডকোয়ার্টারের একটা রেসপন্সিবিলিটি থাকে, কোনোটা স্ট্রাইক কোর থাকে, কোনোটা ডিফেন্সে থাকে,
কোনোটা একবারে বাংলাদেশের ভেতরে গিয়ে অ্যাটাক করবে, অথবা এই কোরগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, এই পূর্ব সাইডে আমাদের যে 4টে কোর আছে এটা আমাদের চায়না সেন্ট্রিক কোর। বাংলাদেশকে আমরা এখনো বলছি আমরা একটা পিপিলিকার এক ছোট, তার থেকেও ছোট মনে করি। বাংলাদেশকে আমরা কোনো রাষ্ট্র যার সঙ্গে ভারতে লড়াই করতে হবে, প্রথম কথা এটা আমরা মানি না। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে সেরসি, পিপিলিকার যখন পাখা গজায় সে মরিবার তরে দৌড়য় হচ্ছে আগুনের দিকে। তো পিপিলিকার এখন মনে হচ্ছে ওই পাখা গজালে নতুন নতুন পাখা গজিয়ে উঠতে শিখেছে, তো তারা দেখবে আগুনটা বোঝে না, আগুনের মধ্যে ঢুকে যায় এবং ঝলসে মরে যায়। বাংলাদেশের ঠিক পিপিলিকার মতন অবস্থা। তাই আমাদের যে 4টে কোর হেডকোয়ার্টার এই পূর্ব সাইডে আছে, 4টে কোরই কিন্তু চায়না সেন্ট্রিক। কারণ চায়নাও বিশেষ করে আমরা, যদিও আমরা হিন্দু চিনি, ওরা বলেছে আমরাও বলেছি ভাই ভাই, তবে আমরা 1962 দেখেছি এবং চায়নার যে প্রকোপ, যেভাবে বর্ডার স্ক্রিমেশেস হয়, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওরা বর্ডার মানে না। সেই জায়গা অরুণাচল প্রদেশ হোক, লে লাদাখ হোক, সেই প্রত্যেকটা জায়গায় রেশারেশি হতে থাকে। এবং চায়না যে এক্সপ্যানশনিস্ট ফোর্স, যেখানে কোনো সময় তাইওয়ান নেওয়ার জন্য, লড়াইয়ের জন্য এগিয়ে যাচ্ছে, কোনো সময় আমরা দেখেছি তিব্বত ইতিমধ্যে ওরা দখল করে বসে আছে, অরুণাচল প্রদেশ ওরা নিজেদের ভাবে। তো আমাদের সেই জায়গায় 4টে কোর হেডকোয়ার্টার যে আছে আমাদের পূর্ব সাইডে, মোস্টলি চায়না সেন্ট্রিক। কিন্তু হাওয়েভার এটা তার জন্য এইটা নয় যে এটা, কারণ ভারতের সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটিটা অক্ষুণ্ণ রাখার জন্য এই কোরটা, সে আপনি 33 কোর বলুন, যেগুলো পাবলিক ডোমেনে আছে সেইগুলোর সম্বন্ধে শুধু আমি বলবো। 33 কোর, 33 কোর যেটা আমাদের আছে শিলিগুড়িতে, আমাদের 4 কোর আছে তেজপুরে, 3 কোর আছে দিমাপুরে, এবং 17 কোর যেটা স্ট্রাইক কোর, সেটা একটা নিউলি রেস কোর, যেটা চায়না সেন্ট্রিক কোর, সেটা আছে পানাগড়ে হেডকোয়ার্টারে, যেটা পশ্চিমবাংলার মধ্যে। তো ওভারঅল আমরা যদি দেখি যে 4টে কোর হেডকোয়ার্টার মানে কত ডিভিশন হবে, কত তার ইউনিট হবে, কত ব্রিগেড হবে, যারা সামরিক বাহিনীর সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা এটা অঙ্ক কষে নিতে পারবে। এবং যেহেতু এটা পূর্ব সাইডে চায়না সেন্ট্রিক, যেটা নর্মালি লেড আউট, তার থেকে হয়তো অনেক বেশি গুণ তার ইউনিট ওখানে ডিপ্লয়। তো কোন ইউনিট ডিফেন্সে ডিপ্লয় থাকবে, কোন ইউনিট যাদের রোল মিলিটারি রোল হবে, অপারেশন রোল হবে টু ক্রস ওভার অ্যান্ড অ্যাটাক। বিশেষ করে শিলিগুড়ি করিডোরের আশেপাশে আমরা জানি আমাদের 7টা উত্তর পূর্ব রাজ্য যেগুলো অনেক বেশি সেন্সিটিভ, এবং একটা শিলিগুড়ি করিডোর যেটা 60 কিলোমিটার বাই 120 কিলোমিটার, তার একটা জায়গায় সবচেয়ে কম দৈর্ঘ্য হচ্ছে প্রায় 22 কিলোমিটার। তো এটা যেমন পাবলিক ডোমেনে আছে, তো কারোর মনে করা এমন উচিত নয় যে 7টা, এই যে স্বপ্ন দেখছে 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে দেবে, এটা স্বপ্নই থাকবে, এটা কোনোদিন একেবারে কর্নেল চৌধুরী